প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পড়াকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিষয় ব্যবস্থাপনা, প্রোগ্রাম বিবিএ অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-26-13, কোর্সের নাম বিনিয়োগ ব্যবস্থাপনা, লেকচার নাম্বার 5, লেকচার শিরোনাম চতুর্থ অধ্যায় মূল্যায়ন এবং তারই আরেকটি অংশ 4 ক বন্ড মূল্যায়ন। আমরা মূলত আজকে মূল্যায়ন এবং বন্ড মূল্যায়ন নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। ইমেল mamun386@yahoo.com। চতুর্থ বর্ষের বিনিয়োগ ব্যবস্থাপনার যে কোর্সটি রয়েছে সেই কোর্স সহায়ক কিছু রেফারেন্স বুক আমি উল্লেখ করছি, যে বইগুলো তোমরা পড়তে পারো। জেসি প্যানহর্ন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি, E.F. Brigham, Financial Management, Theory and Practice, I.M. Pandey, Financial Management, M.Y. Khan and P.K. Jain, Financial Management, Tax and Problem, G. Foster, Financial Statement Analysis, as Cabinet, Portfolio Management, এছাড়া বাংলা মিডিয়ামের কিছু বই রয়েছে, সেই বইগুলো তোমরা পড়তে পারো। তবিবার শাহ আলম শাহরিয়ার কর্তৃক রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, অধ্যক্ষ M.A. কালাম রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, খান জাহাঙ্গীর ঘোষাল বিনিয়োগ ব্যবস্থাপনা, M. শাহজাহান মিনা আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসায় অর্থায়ন। এছাড়া তোমাদের কোর্স রিলেটেড সংশ্লিষ্ট শিক্ষক যেই বইগুলো তোমাদের জন্য রেফারেন্স করবে সেই বইগুলো তোমরা ফলো করতে পারো। মূলত আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথম অংশে মূল্যায়নের মধ্যে অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়? সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন, অর্থাৎ বর্তমান সময়ের 1 টাকা ভবিষ্যতের সময়ের 1 টাকার মূল্যের যে তারতম্য বা পার্থক্য, সেটাই হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে সেটাই হলো অর্থের সময় মূল্য। অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য লিখো, এই প্রশ্নটি মূলত পার্ট বি তে এসে থাকে। এই প্রশ্নটি তোমরা শিখবে। বার্ষিক বৃত্তি ইংরেজি হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটির সাথে আমরা খুব বেশি পরিচিত, কারণ আমাদের যে প্রিভিয়াস যে অধ্যায় ছিল অর্থাৎ লিজ ফিনান্সিং, সেই অধ্যায়ে কিন্তু আমরা এই বার্ষিক বৃত্তি সম্পর্কেও কিছুটা আলোচনা করেছিলাম। তবে আজকে আরেকটু আলোচনা করি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে। বার্ষিক বৃত্তি বলতে বোঝায় নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্দিষ্ট পরিমাণ বা সমপরিমাণ অর্থের আদান প্রদানকে বার্ষিক বৃত্তি বলে। এখানে গুরুত্বপূর্ণ যে দুটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ এবং নির্দিষ্ট সময় পর পর আদান প্রদান, অথবা প্রাপ্তি অথবা প্রদান এমন যদি হয়ে থাকে তাহলে সেটি বার্ষিক বৃত্তি বলে। মূলত চতুর্থ অধ্যায়ের প্রথম অংশে যে অংশটুকু রয়েছে সেই অংশটি থেকে মূলত থিওরি কোশ্চেন এসে থাকে, অর্থাৎ পার্ট এ এবং পার্ট বি তে এরকম প্রশ্ন তোমরা পেয়ে থাকবে। আর পার্ট সি তে যে প্রশ্নগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের বন্ড ভ্যালুয়েশন, তারপর সাধারণ শেয়ারের ভ্যালুয়েশন, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব এবং সেটার গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নের মধ্যে যদি পার্ট এ তে আসে অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়, তাহলে অর্থের সময়ের সাথে সাথে মূল্যের যেই তারতম্য, সেটা হচ্ছে অর্থের সময় মূল্য, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য লিখো। যদি এই প্রশ্নটি আসে তাহলে তোমরা কমপক্ষে হলেও 5টি পার্থক্য লেখার চেষ্টা করবে। অর্থের বর্তমান মূল্য বলতে বোঝায় তাহলে ভবিষ্যৎ এবং বর্তমান মূল্য
বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য নির্ণয় করার জন্য আমাদের ভবিষ্যৎ এবং বর্তমান মূল্য বলতে কি বোঝায় সেটা একটু ভালোভাবে জানতে হবে। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় প্রাপ্য কোনো অর্থ নির্দিষ্ট বাট্টার হারে বাট্টা করলে বর্তমানে যে বাট্টাকৃত মূল্য পাওয়া যায় তাকে বর্তমান মূল্য বলে। এটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। এই পার্থক্যটা থেকে আমরা আবার আরো কিছু পার্থক্য তৈরি করব। অর্থের ভবিষ্যৎ মূল্য বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময় পরে সুদে আসলে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তাকে ভবিষ্যৎ মূল্য বলে। তাহলে আরেকটি পার্থক্য হচ্ছে বর্তমান মূল্য ধরা হয় বাট্টা হারে আর ভবিষ্যৎ মূল্য ধরা হয় নির্দিষ্ট সুদের হারে। বাট্টার হার যত বাড়বে তত বর্তমান মূল্যের পরিমাণ কমবে, আর সুদের হার যত বেশি বাড়বে তত বেশি ভবিষ্যতের মূল্য হবে, মূল্যের পরিমাণ বাড়বে। তো এটা ছিল হচ্ছে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে যে পার্থক্যগুলো, সেই পার্থক্য নিয়ে আলোচনা করলাম। এরপর হচ্ছে আমাদের বন্ড মূল্যায়ন। বন্ড মূল্যায়ন বলতে যা বোঝায় সেটা আমরা একটু আলোচনা করব। বন্ড মূল্যায়ন কি, ঋণপত্র কি, ফেরত উপার্জন কাকে বলে, ইল্ড টু ম্যাচুরিটি এবং কারেন্ট ইল্ডের মধ্যে পার্থক্য লিখো, ঝুঁকি প্রিমিয়াম কি, এই থিওরি গুলো পার্ট এ তে মূলত এসে থাকে। তোমরা এগুলো বইয়ের থেকে দেখে নেবে। আমরা কিছু এবার গাণিতিক যে সমস্যা, সেই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। ভ্যালুয়েশন অফ বন্ড। ভ্যালুয়েশন অফ বন্ড নির্ণয় করার জন্য আমাদের যে সকল সূত্র শিখতে হবে সেই প্রয়োজনীয় সূত্রগুলো আমরা একটু দেখি। ভ্যালুয়েশন অফ বন্ডের যেই সুদ ধার্য করা হয় তার তিনটি পদ্ধতি। একটা হচ্ছে পারপেচুয়াল বন্ডের উপর, আরেকটা হচ্ছে কুপন বন্ড, জিরো কুপন বন্ড। বন্ডকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পারপেচুয়াল স্থায়ী বন্ড। স্থায়ী বন্ডের ক্ষেত্রে আমাদের ভ্যালুয়েশন অফ বন্ড নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে ভি ইকুয়াল টু I divided by cost of debt. Cost of debt মানে হচ্ছে ইন্টারেস্ট রেট যেটা থাকবে সেটা আমরা অ্যানুয়াল ইন্টারেস্ট কে ভাগ করব। তারপর হচ্ছে কুপন বন্ড, অর্থাৎ যে বন্ডের সাথে সুদের হার উল্লেখ থাকবে সেটাকে কুপন বন্ড বলে। কুপন বন্ড নির্ণয় করার সূত্র হচ্ছে I মানে হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট ইনটু PVIFA, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, ইন্টারেস্ট ফ্যাক্টর, অ্যানুইটি, কস্ট অফ ডেট এবং নাম্বার অফ ইয়ার্স। যত বছর থাকবে তত বছরের পার্সেন্টেজ, যত পার্সেন্টেজ থাকবে, ধরলাম 10 বছর এবং 15%, তাহলে কস্ট অফ ডেট হচ্ছে 15% আর নাম্বার অফ ইয়ার হচ্ছে 10 বছর। তাও এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির একটি টেবিল রয়েছে তোমাদের বিনিয়োগ ব্যবস্থাপনার যে বইটি আছে সেই বইয়ের একেবারে শেষের দিকে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির টেবিল পাবে, সেই টেবিল থেকে এই মানটি নিয়ে নিতে পারবে। তারপর হচ্ছে এমবি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালুর সাথে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। যেটা বললাম, যেমন 15% ইন্টারেস্ট রেট সেটার 10 বছরের, তাহলে 10 বছরে গিয়ে 15% ইন্টারেস্ট রেটে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের একটা ভ্যালু আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির আরেকটা ভ্যালু। দুটা ভ্যালু নিয়ে আমরা এখানে ইন্টারেস্টের সাথে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি গুণ করব, আর এমবি ম্যাচুরিটি ভ্যালুর সাথে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে গুণ করব। এরপর হচ্ছে জিরো কুপন বন্ড। যেই বন্ডে সুদের হার উল্লেখ থাকে না সেটাকে বলা হয় জিরো কুপন বন্ড। ভি ইকুয়াল টু হচ্ছে ভ্যালু অফ বন্ডকে ভি দ্বারা, ভ্যালুয়েশনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ইকুয়াল টু হচ্ছে এমবি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, পিভি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, কস্ট অফ ডেট ইনটু এন। অর্থাৎ এই যে কুপন বন্ডের মধ্যে যেটা লাস্টের অংশে রয়েছে সেটাই কিন্তু আমাদের জিরো কুপন বন্ডের সূত্র। আর এখানে আমরা ভি তে যেটা প্রকাশ করা হয়, ভি মানে হচ্ছে ভ্যালু অফ দা বন্ড, আই মানে হচ্ছে ইন্টারেস্ট বলতে এখানে অ্যানুয়াল ইন্টারেস্টের পরিমাণকে বোঝাচ্ছে। কেডি মানে হচ্ছে কস্ট অফ বন্ডস অথবা কস্ট অফ ডেট, যেটাই বলি না কেন একই কথা। তারপর হচ্ছে PVIFA বলতে বোঝায় প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। এমবি মানে হচ্ছে মার্কেট ভ্যালু অথবা রিডিমেবল ভ্যালু, মেয়াদ পূর্তিতে যেই টাকাটা হবে সেটা হচ্ছে এমবি। এরপর হচ্ছে এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ যত বছর থাকবে সেই বছরটা হচ্ছে এন। তো ভ্যালুয়েশন অফ বন্ডের জন্য আমাদের এই সূত্রগুলো লাগবে। তো প্রথম যেই বন্ড সেটা হচ্ছে পারপেচুয়াল বন্ড। পারপেচুয়াল বন্ডের জন্য একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের বুঝতে আরো বেশি সহজ হবে। পারপেচুয়াল বন্ড বা স্থায়ী বন্ড, যেই বন্ডে আমাদের নাম্বার অফ ইয়ার্স উল্লেখ থাকবে না, বাট
কস্ট অফ ডেপ্ট উল্লেখ থাকবে, কিন্তু ইয়ার উল্লেখ থাকবে না। এমন বন্ডকে আমরা পারপেচুয়াল বন্ড বলি, অর্থাৎ অপরিশোধযোগ্য, যেটা চিরস্থায়ী বলা হয়ে থাকে, এটাকে বলা হয় পারপেচুয়াল বন্ড, দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী যেটা বলি না কেন। তো যে প্রবলেমটি, সেই প্রবলেমটি হচ্ছে এক্স ওয়াই জেড কোম্পানিজ পেজ টাকা 150 ইন্টারেস্ট পার ইয়ার, প্রতি বছর অ্যানুয়াল যে ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে 150 টাকা on its perpetual bondের উপর। The required rate of return for this type of bonds is 15%. এই rate of return হচ্ছে 15%. Calculate the present value of the bonds, এই bonds এর বর্তমান মূল্য নির্ণয় করো। তো এই জায়গায় পারপেচুয়াল বন্ড নির্ণয় করার জন্য যে সূত্রটি, সেই সূত্রটি V হচ্ছে I ডিভাইডেড বাই KD। এই আই মানে হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট। এই জায়গায় আমাদের আয়ের পরিমাণটা লেখা আছে কত টাকা, 150 টাকা। তার মানে হচ্ছে এই আয়ের পরিমাণ হচ্ছে 150 টাকা। সেটাকে ভাগ করতে হবে কস্ট অফ ডেপ্ট দিয়ে। কস্ট অফ ডেপ্ট হচ্ছে আমাদের 12%, এখানে সরি 12% না 15%, তাহলে এই জায়গায় 15% লিখতে হবে। এবার 150 কে যদি 0.15 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 1000 টাকা। কস্ট অফ ডেপ্ট 15% আর অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 150 টাকা। এবার এই 150 কে 0.15 দিয়ে ভাগ করলে বন্ডের যে ভ্যালু সেটা হচ্ছে 1000 টাকা। তো আমাদের প্রশ্নে অ্যানুয়াল ইন্টারেস্ট দেওয়া রয়েছে এবং কস্ট অফ ডেপ্টের পরিমাণ, যেটাকে রেট অফ রিটার্ন এই প্রশ্নে উল্লেখ রয়েছে, সেটাই হচ্ছে কস্ট অফ ডেপ্ট 15%। সহজ কথা 150 কে আমি 0.15 দিয়ে ভাগ করলে যে মানটি পাবো সেটা হচ্ছে পারপেচুয়াল বন্ডের ভ্যালু অফ বন্ড। এটা আমরা এভাবে নির্ণয় করব। এরকম একটি প্রবলেম তোমাদের বাসায় হোমওয়ার্কের জন্য দিয়ে দিব, সেটা তোমরা করবে। ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ পারপেচুয়াল বন্ড, একটি পারপেচুয়াল বন্ডের ভ্যালু নির্ণয় করো, দ্যাট আর্নস অ্যান ইন্টারেস্ট অফ টাকা 120 টাকা পার ইয়ার। ইন্টারেস্টের অ্যানুয়াল ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে 120 টাকা। দ্য ROR মানে হচ্ছে রেট অফ রিটার্ন ইজ 12%। রেট অফ রিটার্ন হচ্ছে 12% যদি হয়ে থাকে তাহলে পারপেচুয়াল বন্ডের পরিমাণ কত হবে, এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করার জন্য যে সূত্রটি লাগবে সেই সূত্রটি আমরা আবার একটু দেখে নিই। সূত্রটি হচ্ছে V = I ডিভাইডেড বাই KD। তার মানে হচ্ছে এই I এর পরিবর্তে তোমরা অ্যানুয়াল যে ইন্টারেস্টটা, অ্যানুয়াল ইন্টারেস্ট কত টাকা, অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 120 টাকা। আর রেট অফ রিটার্ন তার মানে হচ্ছে কস্ট অফ ডেপ্ট হচ্ছে কত পার্সেন্ট, 12%। তাহলে 120 কে 0.12 দিয়ে ভাগ করলে যে ভাগফল হবে সেটি হচ্ছে পারপেচুয়াল বন্ড ভ্যালু। এই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে। আশা করি তোমরা এই হোমওয়ার্কটি সম্পূর্ণ করতে পারবে। কুপন বন্ড, যেই বন্ডের সাথে সুদের হার উল্লেখ থাকবে এমন বন্ডকে কুপন বন্ড বলা হয়ে থাকে। মূলত কুপন বন্ড নিয়ে যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। পার্ট বি তে এই কুপন বন্ড এরকম টাইপের প্রশ্ন হয়ে থাকে এবং প্রশ্ন এসে থাকে। কুপন বন্ডের যে একটি প্রবলেম, সেই প্রবলেমটি নিয়ে আলোচনা করি। ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য বন্ড অফ এবিসি কোম্পানি। এবিসি কোম্পানির ভ্যালুর বন্ডের ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো। নিচের যে ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে সেই ইনফরমেশন গুলো নিয়ে আমরা বন্ডের ভ্যালু নির্ণয় করব। সেই ইনফরমেশন গুলো কি? কুপন রেট হচ্ছে 10%, ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, ডিসকাউন্ট রেট হচ্ছে 15%, তারপর হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 12 ইয়ার্স। এখন আমাদের এই ভ্যালু অফ কুপন বন্ডের বের করার জন্য যে সূত্রটি, সেই সূত্রটি আমরা একটু দেখে নেই, তারপরে আমাদের কাজ করতে সুবিধা হবে। ভ্যালু অফ বন্ড, I মানে হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট ইনটু PBIFA KD, N প্লাস MB ইনটু
প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর কেডি কমা এন। এখানে আমাদের এই আই এর মানটা বের করতে হবে। সেটা কিভাবে? আই মানে হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 1000 টাকার উপর 10%। প্রশ্নটা আবার খেয়াল করি, প্রশ্নতে আমাদের কুপন রেট হচ্ছে 10%, ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকার উপর 10% করলে কত টাকা বের হবে? 100 টাকা বের হবে। তার মানে হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্টের পরিমাণ কত টাকা? 100 টাকা। এটা আমরা সাইড নোটে উল্লেখ করে দিয়েছি যেন তোমরা খুব সহজে বিষয়টা বুঝতে পারো। 1000 টাকার উপর 10% করলে অ্যানুয়াল ইন্টারেস্টের পরিমাণ হবে 100 টাকা। এমবি মানে হচ্ছে মার্কেট ভ্যালু অথবা ম্যাচুরিটি ভ্যালু। এই প্রশ্নে আমাদের যেটা ম্যাচুরিটি ভ্যালু দেওয়া রয়েছে, ফেস ভ্যালুটাই হচ্ছে আমাদের ম্যাচুরিটি ভ্যালু বা মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু কত টাকা? 1000 টাকা। অর্থাৎ এই প্রশ্নে যেটাই ফেস ভ্যালু সেটাই হচ্ছে মার্কেট ভ্যালু 1000 টাকা। এরপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। দুটি মান আমাদের লাগবে, একটি হচ্ছে অ্যানুইটির আর একটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের। কত পার্সেন্ট ইন্টারেস্ট? সেই ইন্টারেস্ট রেটটা আমাদের একটু খেয়াল করি। সেটা হচ্ছে ডিসকাউন্ট রেট হচ্ছে 15%, পিরিয়ড হচ্ছে 12 ইয়ার্স, 12 ইয়ারে 15% ইন্টারেস্টে যেটা হবে সেটা আমরা এখানে লিখব। তো এইটা বলে থাকি, আমি এর আগের ক্লাসগুলো তো এটা বলেছিলাম যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর ইন্টারেস্টের যে টেবিল রয়েছে, তোমাদের বইয়ের শেষের দিকে একটি টেবিল রয়েছে। একটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির আর একটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের। তো তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির যে টেবিলটি রয়েছে সেই টেবিলটিতে 12 বছর, যেহেতু এখানে আমাদের ইয়ার 12 বছরে যাবে, 12 বছরে গিয়ে ডিসকাউন্ট যে রেট সেটা হচ্ছে 15%। গিয়ে দেখবে যে ভ্যালুটি সেটা হচ্ছে 5.421। ঠিক একইভাবে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের অর্থাৎ 12% ইন্টারেস্ট রেটে গিয়ে 5 বছরে 15% ইন্টারেস্ট রেটে গিয়ে 12 বছরে গিয়ে দেখবে যে ভ্যালুটা সেটা হচ্ছে 0.187। এবার আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিব। আই মানে হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট কত টাকা বের হলো? 100 টাকা। এবার এই আই এর পরিবর্তে 100 টাকা লিখবো। আর প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর কস্ট অফ ডেট 15% 12 বছরে হচ্ছে 5.421। এরপর হচ্ছে এমবি মানে হচ্ছে 1000 টাকা লিখবো। তারপর হচ্ছে কস্ট অফ ডেট হচ্ছে কত 0.1 এটা হচ্ছে 15%-এ 12 বছরে গিয়ে যেটা পাবো সেটা হচ্ছে 0.187। এবার 1000 কে 0.187 দিয়ে গুণ করতে হবে। আর এই পাশে হচ্ছে 100 কে 5.421 দিয়ে গুণ করতে হবে। 100 কে যদি 5.412 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 542। আর এই জায়গায় 1000 কে যদি 0.187 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 187 টাকা। 542 এবং 187 টাকা এই দুটি যোগ করলে যোগফল হবে 729 টাকা। তাহলে ভ্যালু অফ দ্য বন্ড, কুপন বন্ডের যেই ভ্যালু সেটি হচ্ছে 729 টাকা। এটা চাইলে এটা আমরা অল্টারনেটিভ আরেকটি মেথড রয়েছে, সেই মেথড দিয়েও করতে পারি। অর্থাৎ আমার কাছে যদি টেবিলটি না থাকে তাহলে আমার কিভাবে মান বের করব? সেটা বের করার সূত্র হচ্ছে ভ্যালু অফ দ্য বন্ড I into 1 minus 1 divided by 1 plus I power of n divided by I plus mb 1 plus I power of n। তো এই প্রশ্নে আমাদের এই আই এর মানটা আমরা আগে দেখিয়েছিলাম কিভাবে বের করতে হয়। 1000 টাকার উপর যেই কুপন রেট রয়েছে সেই কুপন রেটের উপর প্রয়োগ করে আমরা 100 টাকা নির্ণয় করেছি। আর আই মানে হচ্ছে আমাদের যেই ডিসকাউন্ট রেট সেটা হচ্ছে 15%, নাম্বার অফ ইয়ার হচ্ছে 12, আর এমবি হচ্ছে 1000 টাকা। এবার খেয়াল করি 1 minus 1 divided by 1 plus 15%, তার মানে হচ্ছে 0.15 হবে। আর নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 12, নাম্বার অফ ইয়ার্স এর পরিবর্তে 12 লিখবো। আর এই জায়গায় এই আই এর পরিবর্তে আমরা লিখবো 0.15। এবার ক্যালকুলেটর ব্যবহার করবে। ক্যালকুলেটরে কি করবে? 1 minus 1 divided by 1.15 power of 12, যেই রেজাল্টটি বের হবে সেই ফলাফলকে আবার 0.15 দিয়ে ভাগ করলে আমাদের 5.42 এই ভ্যালুটি বের হবে।
ঠিক একইভাবে আমরা আবার এই যে 1 প্লাস আই পাওয়ার অফ এন, এখানে এম এর মান হচ্ছে 1000 1000 লিখবো, আই এর মান হচ্ছে 15%, তাহলে 0.15 লিখবো, এন এর মান হচ্ছে 12 12 লিখবো, 1.15 পাওয়ার অফ 12 ক্যালকুলেটর প্রেস করে যে রেজাল্টটি বের হবে সেটা হচ্ছে 5.35। এবার এই 100 কে যদি আমি 5.421 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 542, আর 1000 কে যদি 5.35 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 187। এবার এই 542 এবং 187 এই দুটি অ্যামাউন্ট যোগ করলে যোগফল হবে 729। তোমরা চাইলে আগের যে অল্টারনেটিভ দেখালাম অর্থাৎ টেবিল থেকে ভ্যালু ব্যবহার করে এইভাবে সমাধান করতে পারো, আবার যদি টেবিল না থাকে তাহলে তোমরা সূত্র প্রয়োগ করে মান বের করে এই রেজাল্টটি বের করতে পারো। তো এমনই একটি হোমওয়ার্ক তোমাদের জন্য থাকবে। লেথি ইন্ডাস্ট্রিজ হ্যাজ আউটস্ট্যান্ডিং এ টাকা 1000 পার ইয়ার bond with an 8% interest rate. The bond has 12 years remaining to its maturity date. If the interest is paid annually, find the value of the bond when the required return is তিনটা রিকোয়ারমেন্ট রয়েছে, একটা হচ্ছে 7%, দুই নাম্বার হচ্ছে 8% এবং তিন নাম্বার হচ্ছে 10%। তাহলে আমাদের আগের যে প্রশ্ন সেই প্রশ্নের সাথে আমরা যেগুলো দেখতে পাচ্ছি ফেস ভ্যালু এবং মার্কেট ভ্যালু হচ্ছে 1000 টাকা, তারপর ইন্টারেস্ট রেট হচ্ছে 8%, এই 1000 টাকার উপর 8% ইন্টারেস্ট রেট ব্যবহার করে আমরা অ্যানুয়াল যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা নির্ণয় করব। তারপর হচ্ছে নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 12। তারপর যখন আমাদের হয়েন আই যখন হবে 7%, তখন 7% যেটা একবার করব, তারপর আবার 8% ধরে করব, আবার 10% ধরে করব, এভাবে তিনটি রিকোয়ারমেন্ট এখানে করতে হবে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা যদি আগের প্রবলেমটি বুঝে থাকো তাহলে এই হোমওয়ার্কটিও তোমরা বাসায় করতে পারবে। এবার আমরা আরেকটি প্রবলেমে চলে যাচ্ছি। From the flowing information, calculate the value of bond if interest paid yearly by monthly. আমাদের আগের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো মূলত ইয়ারলি নিয়ে করা হয়েছিল। এবার ইয়ারলির সাথে বাই মান্থলি বা কোয়ার্টারলি থাকতে পারে, অথবা মান্থলি থাকতে পারে, বা সেমি ইয়ারলি থাকতে পারে। যেভাবে থাকুক না কেন একটা যদি শিখতে পারো তাহলে তোমরা বাকি একই রকমের অঙ্ক তোমরা বাসায় করতে পারবে। ফেস ভ্যালু অফ দ্য বন্ড টাকা 2000, ফেস ভ্যালু কত টাকা? 2000 টাকা। কুপন রেট 13%, তারপর ডিসকাউন্ট রেট হচ্ছে 15%, ম্যাচুরিটি পিরিয়ড 7 ইয়ার্স। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এফবি কত টাকা? 2000 টাকা। কুপন রেট, এই 2000 টাকার উপর কুপন রেট দিয়ে আমরা ইন্টারেস্ট নির্ণয় করব। তাহলে 2000 টাকার উপর 13% ইন্টারেস্ট করলে ইন্টারেস্টের পরিমাণ যেটা বের হবে সেটা ক্যালকুলেটর ব্যবহার করে করবে। তারপর হচ্ছে ডিসকাউন্ট রেট হচ্ছে আমাদের 15%। এবার ম্যাচুরিটি পিরিয়ড 7 ইয়ার্স। প্রথম আমরা ইয়ারলি রিকোয়ারমেন্ট 1 সেটা হচ্ছে ইয়ারলির জন্য আমরা বের করি। ইয়ারলি বের করার যেই সূত্র সেটি হচ্ছে ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার অফ n ডিভাইডেড বাই আই প্লাস এমডি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার অফ n। এখানে আমাদের আই মানে হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্টের পরিমাণটা বের করতে হবে। সেটা কিভাবে? এই 2000 টাকার উপর 13% ইন্টারেস্ট করতে হবে, 2000 টাকার উপর 13% ইন্টারেস্ট করলে হবে 260 টাকা। আর ডিসকাউন্ট রেট হচ্ছে 15%, ডিসকাউন্ট রেট আমরা এখানে 15% লিখলাম। আর এম নাম্বার অফ ইয়ার্স হলো 7 অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী। এমবি এবং রিডিমেবল ভ্যালু এইটার পরিমাণ হচ্ছে ফেস ভ্যালুর টারই সমান 2000 টাকা, 2000 টাকাই হবে। এখন আমরা এই মানগুলো বসাবো। এই আয়ের পরিবর্তে 260 টাকা লিখবো। তারপর 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই, এই আয়ের পরিবর্তে 0.15 লিখবো। এই আনের পরিবর্তে 7 লিখবো। নিচে এসে এই আয়ের পরিবর্তে 0.15 লিখবো। এবার তোমরা এরপর এমবির পরিবর্তে হচ্ছে 2000 টাকা, আর 1 প্লাস আই 1 পাওয়ার অফ n এটার পরিবর্তে 1,
আই এর পরিবর্তে হচ্ছে 0.15, এন এর পরিবর্তে এন লিখবো। এবার তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটি বের করবে। সেটা কিভাবে? 1 - 1 ডিভাইডেড বাই 1.15 পাওয়ার অফ 7, যেই রেজাল্টটি বের হবে সেটাকে আবার পরবর্তীতে 0.15 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যে রেজাল্টটি বের হবে সেটা হচ্ছে 4.16। একইভাবে আমরা এই 1.15 পাওয়ার অফ 7 ক্যালকুলেটর প্রেস করে যে রেজাল্টটি পাবো সেই রেজাল্টটি হচ্ছে 2.66। এবার 260 কে যদি 4.16 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 1081.71 টাকা, এবং 2000 কে যদি 2.66 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 751.87 টাকা। এই দুটিকে যদি যোগ করি তাহলে যোগফল হবে 1833.58। এটাকে যদি রাউন্ড ফিগারে লিখি তাহলে 1834 টাকা। এটা আমরা ইয়ারলির জন্য বের করলাম। এই প্রশ্নে আমাদের দুটি রিকোয়ারমেন্ট ছিল, একটি হচ্ছে ইয়ারলি, সেকেন্ড যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট হচ্ছে বাই মান্থলি। তার মানে হচ্ছে এখন আরেকটি নতুন যেই জিনিস যুক্ত হলো সেটি হচ্ছে এম এর বিষয়টা আমাদের আগে ছিল না, এখন আমাদের এম এর বিষয়টা চলে আসবে। অ্যানুয়াল ইন্টারেস্ট যেটা আমরা ইয়ারলির জন্য যেভাবে বের করেছি ঠিক একইভাবে এখানে বের করতে হবে। ইয়ারলি 2000 টাকা, 2000 টাকার উপর 13% করলে ইয়ারলির যেটা বের হবে সেটা হচ্ছে 260 টাকা। এরপর বাই মান্থলি মানে হচ্ছে বছরে 2 মাস পর পর, তাহলে কত কয়বার হবে? 6 বার হবে, অর্থাৎ এম এর পরিমাণ হচ্ছে 6, সেই 6 দিয়ে ভাগ করলে পার মান্থের পরিমাণ হবে 43.33। অর্থাৎ এই জায়গায় ইন্টারেস্টের পরিমাণ কিন্তু অ্যানুয়ালি ইন্টারেস্টের পরিমাণ করলে হবে না, এটা হচ্ছে 2 মাসের ইন্টারেস্টটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এই 260 কে যদি 12 দিয়ে ভাগ করা হয় এবং সেটাকে যদি পরবর্তীতে 2 দিয়ে গুণ করা হয় করলেও এই মানটি 43.33 টাকা এটি হবে। ইন্টারেস্ট রেট আই যেটা আগেও ছিল, ডিসকাউন্ট রেট 15% এন্ড নাম্বার অফ ইয়ার্স 7। তারপর হচ্ছে এম হচ্ছে বাই মান্থলি মানে হচ্ছে 2 মাস পর পর। তো আমাদের একটি বছর সমান সমান হচ্ছে 12 মাস, আর 2 মাস পর পর মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে আমাদের এম এর পরিমাণ বের হবে 6। এরপর হচ্ছে এম বি বা মার্কেট ভ্যালু অথবা রিডিমেবল ভ্যালু হচ্ছে এই ফেস ভ্যালুর সমান। ফেস ভ্যালু হচ্ছে 2000 টাকা, 2000 টাকা লিখলাম। এবার আমরা যে সূত্র, সেই সূত্রের সাথে নতুন যেই শব্দটি যুক্ত হবে সেটা হচ্ছে এম, কারণ এটা বাই মান্থলি। যদি এটা বাই ইয়ারলি ছাড়া যে কোনো ভাবে থাকুক না কেন, যেমন বাই মান্থলি থাকুক অথবা মান্থলি থাকুক অথবা সেমি ইয়ারলি থাকুক অথবা কোয়ার্টারলি থাকুক, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এমটা চলে আসবে। অর্থাৎ একটি বছরে একাধিকবার যদি সুদ ধার্য করা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এমটা আসবে। I into 1 minus 1 divided by 1 plus I divided by m into nm divided by I divided by m plus mb 1 plus I divided by m into nm। অর্থাৎ n এর সাথে m গুণ হবে আর I কে m দিয়ে ভাগ করতে হবে। যেটা আমরা আগে যে সূত্রটি করেছিলাম সেই সূত্রের সবই ঠিক থাকবে, শুধুমাত্র আমরা এই যে এই I কে m দিয়ে ভাগ করব, এই n এর সাথে m গুণ হবে, আবার এই I কে m দিয়ে ভাগ করব, এই n এর সাথে m গুণ হবে, এই I কে আবার m দিয়ে ভাগ করব, আর অ্যানুয়াল যে ইন্টারেস্ট সেটাকে আবার m দিয়ে ভাগ করতে হবে। এই আমটা কিন্তু আমরা এখানে একবারে বের করে ফেললাম, অর্থাৎ 260 কে যদি 6 দিয়ে ভাগ করি, ভাগ করলে যে ভাগফলটি হবে সেটা হচ্ছে 43.33। তো এই আই এর পরিবর্তে অথবা তোমরা 260 টাকা লিখে সেটাকে আবার 6 দিয়ে ভাগ এইভাবে করলেও হতো, সেটা আমরা এখানে বের করে রেখেছি বিদায় সেটা অ্যামাউন্টটা আমরা এই জায়গায় সরাসরি বসিয়ে দিচ্ছি। এবার 1 minus 1 divided by 1 plus I এর মান হচ্ছে 15%, তাহলে 0.15, আর m এর মান হচ্ছে যেটা বের করলাম 6, সেই 6 এখানে লিখবো, আর n এর মান হচ্ছে 7, m এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই I মানে হচ্ছে 0.15 ডিভাইডেড বাই m হচ্ছে 6 প্লাস mp এর মান হচ্ছে 2000
তারপর হচ্ছে 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট 0.15 ডিভাইডেড বাই 6, n হচ্ছে 7, m হচ্ছে 6, এই দুটো গুণ করতে হবে। এবার আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে কাজ করতে হবে। আমরা একটু সহজ করে নেই, সেটা হচ্ছে 0.15 কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 0.025, আর 7 আর 6 যোগ গুণ করলে হবে 42। একইভাবে আমাদের 0.16 কে যদি 0.15 কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 0.025। এটাকেও আমরা ভাগ করে নিব এবং 7 আর 6 গুণ করে নেব। এটা গুণ করে নিলে এবং ভাগ করে নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার আমরা কি করব, 1 মাইনাস, ক্যালকুলেটর ব্যবহার করে করবে অবশ্যই, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.025 পাওয়ার অফ 42। এটা লেখার পর তোমরা ইকুয়াল বাটনে ক্লিক করবে। ইকুয়াল বাটনে ক্লিক করার পর যে রেজাল্টটি বের হবে সেই রেজাল্টকে পরবর্তীতে 0.025 দিয়ে ভাগ করবে। ভাগ করলে এই রেজাল্টটি চলে আসবে 25.82। আবার একইভাবে এখানে আমাদের 1.025 পাওয়ার অফ 42, তারপর ইকুয়াল বাটন প্রেস করবে। ইকুয়াল বাটনে চাপ দেওয়ার পর যে রেজাল্টটি পাবে সেটা হচ্ছে 2.82099। এবার আমরা 43.33 কে গুণ করব 25.82 দিয়ে। গুণ করলে যে গুণফলটি হবে সেটা হচ্ছে 1118.86 টাকা। আর 2000 কে যদি 2.82099 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 708.97 টাকা। এবার এই দুটিকে যদি যোগ করি, যোগ করলে যোগফল হবে 1827.78। এটা রাউন্ড করে লিখলে 1828 টাকা। এটা হচ্ছে আমাদের বাই মান্থলির ভ্যালুয়েশন অফ বন্ডের, আমরা বন্ডের ভ্যালুটা বের করলাম। তো এই জায়গায় আমাদের দুইটি রিকোয়ারমেন্ট ছিল। প্রথম যে রিকোয়ারমেন্ট ছিল ইয়ারলিতে আমরা বের করলাম। দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে বাই মান্থলিতেও আমরা ভ্যালুয়েশন অফ বন্ডের ভ্যালুটা বের করেছি। তোমাদের জন্য এই যে প্রবলেমটি করালাম সেই প্রবলেমের সাথে রিলেটেড আরেকটি প্রবলেম তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বাসায় করার চেষ্টা করবে। From the following information, calculate the value of bond if interest rate paid yearly by monthly। আগের প্রবলেমের সাথে অনেকটাই মিল রয়েছে। ফেস ভ্যালু অফ বন্ড আগে ছিল 2000 টাকা, এখন হচ্ছে 1 লাখ টাকা। কুপন রেট 14%, আগে কুপন রেট ছিল 13%, এখন হচ্ছে 14%। ডিসকাউন্ট রেট আগে ছিল হচ্ছে 15%, এখন হচ্ছে 16%। ম্যাচুরিটি পিরিয়ড আগে প্রবলেমে ছিল 7 ইয়ার্স, এখন হচ্ছে 8 ইয়ার্স। তাহলে এই প্রবলেমটা মানে প্রিভিয়াস যে প্রবলেমটি করালাম সেই প্রবলেমটি যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, আমি আশা করি এই প্রবলেমটি তোমরা বাসায় খুব সহজেই সমাধান করতে পারবে। শুধুমাত্র জাস্ট কিছু অ্যামাউন্টের পরিমাণ শুধু চেঞ্জ করা রয়েছে। আগের প্রবলেমের সাথে পুরোটাই মিল রয়েছে। এখানে ফেস ভ্যালুটা চেঞ্জ, ডিসকাউন্ট রেট 1% বাড়ানো হয়েছে, তারপর কুপন রেট 1% বাড়ানো হয়েছে, ইয়ার্স তো 1 বছর বাড়ানো হয়েছে। এই হচ্ছে পার্থক্য। তো এটার ইয়ারলি এবং বাই মান্থলি এটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে, এবং এটা যদি করতে পারো তাহলে আগের অঙ্কটা যে বুঝতে পেরেছো সেটা প্রমাণিত হবে। এবার হচ্ছে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডে আমাদের বলেছিলাম যেটা, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেটটা উল্লেখ থাকবে না, রেট অফ রিটার্ন উল্লেখ থাকবে না। একটি প্রবলেম নিয়ে আলোচনা করি। সাপোজ দ্যাট এবিসি কোম্পানি ইস্যুস এ জিরো কুপন বন্ড হ্যাভিং 12 years maturity and a টাকা 1000 face value, এবং তার ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। If the required rate of return is 14%, what is the value of the bond? এই বন্ডের ভ্যালু কত? We know that zero coupon bond MB into present value factor cost of debt, এখানে cost of debt হচ্ছে আমাদের 15%, আর n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 12। এই জায়গায় MB মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু বা মার্কেট ভ্যালু হচ্ছে 1000 টাকা। I মানে হচ্ছে রেট অফ রিটার্ন 15%, n মানে হচ্ছে 12%, 12 ইয়ার্স। তো আমরা এখন কি করব সেটা হচ্ছে, যদি আমরা
প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের যে টেবিল রয়েছে সেই টেবিল থেকে 12 বছরে যাব, 12 বছরে গিয়ে 15% ইন্টারেস্ট রেট ধরবো, অথবা 15% ইন্টারেস্ট ধরে এভাবে গনে গনে 12 বছর যেটা সেই 12 বছর আসবো। 12 বছরে এসে 15% ইন্টারেস্ট রেটে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর যে মানটি পাওয়া যাবে সেটা হচ্ছে 0.1869। এবার 1000 কে 0.1869 দিয়ে গুণ করলে হবে 186.90, যেটাকে রাউন্ড করলে 187 হবে। এটা চাইলে আমরা বারবার অল্টারনেটিভটাও দেখে থাকি, এজন্যই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তবে পরীক্ষা কিন্তু দুটি পদ্ধতিতেই করতে হবে, বিষয়টা এমন না। মূলত দুটি পদ্ধতিতে প্রয়োগ করে করা যায় সেটা দেখানোই হচ্ছে মূল উদ্দেশ্য। এমবি হচ্ছে 1000 টাকা, 1 প্লাস আই এর মান হচ্ছে 15%, তাহলে 0.15, এর মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স 12, এখানে 12 লিখবে। এবার 1 প্লাস 0.15 পাওয়ার অফ 12 বললে যে রেজাল্টটি পাওয়া যায় সেটা হচ্ছে 5.35। এবার 1000 কে যদি 5.35 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 186.91, যেটাকে রাউন্ড করলে হবে 187। অর্থাৎ দুটি পদ্ধতি প্রয়োগ করেই এই প্রবলেমটি সলিউশন করা যায়। তোমাদের যেটা ভালো লাগে সেটাই করতে পারবে। যদি তোমাদের হাতে টেবিল থাকে তাহলে টেবিল থেকে এই ভ্যালুটি ব্যবহার করে করতে পারো, আর যদি টেবিল না থাকে তাহলে কিন্তু এই সূত্রের বিকল্প নেই। এবার জিরো কুপন বন্ডের একটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটি আগের প্রবলেমটি যদি বুঝে থাকো তাহলে খুব সহজেই এই প্রবলেমটি তোমরা সমাধান করতে পারবে। এ টাকা 1000 জিরো কুপন বন্ড রিডিমড আফটার 10 ইয়ার্স, 10 বছর পর এটার মেয়াদ উত্তীর্ণ হবে। এট 5% প্রিমিয়াম, এটার 5% প্রিমিয়াম হবে। ইফ yield to maturity is 12%, এটার yield to maturity হচ্ছে 12%, then find out the value of the bond, এই বন্ডের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এই জায়গায় আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এমবির পরিমাণ কিন্তু বাড়বে। কিভাবে? 5% বৃদ্ধি হবে, 1000 টাকার উপর 5% বৃদ্ধি করে যেটা হবে সেটা হচ্ছে এমবির পরিমাণ। আর আগের মধ্যেই সব ঠিক থাকবে। আই এর মান হচ্ছে 12%, এন এর মান হচ্ছে 10 ইয়ার্স। তো প্রিভিয়াস যেই প্রবলেমটি আমরা সমাধান করলাম ঠিক একইভাবে এটা সমাধান করব, শুধুমাত্র এখানে একটু চেঞ্জ হবে, এমবিটা বৃদ্ধি পেয়েছে প্রিমিয়াম দেওয়ার ফলে, আর বাকি সব ঠিক থাকবে। আই এর জায়গায় তোমরা এই প্রশ্নে ছিল কত বছর কত পার্সেন্ট, 12%, তাহলে এই আয়ের জায়গায় 12% লিখবে, আর এন এর পরিবর্তে এখানে 12 ছিল, তোমরা 10 লিখবে। এমবি 1000 টাকার উপর 5% করলে হবে 50 টাকা, 1050 টাকা হবে এমবি। তো এটাও তোমরা বাসায় হোমওয়ার্ক করার চেষ্টা করবে। আশা করি তোমরা যদি আগের প্রবলেমটি বুঝতে পারো তাহলে এটিও বাসায় করতে পারবে। ভ্যালুয়েশনের আরেকটি yield to maturity এই প্রবলেম থাকে। এই প্রবলেমটি সমাধান করার জন্য যে সূত্রগুলো জানতে হবে সেই সূত্রটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নেই। yield to maturity ইকুয়াল টু হচ্ছে আই প্লাস হচ্ছে আরবি মাইনাস এনবি। আরবি মানে হচ্ছে রিডিমেবল ভ্যালু, মেয়াদ পূর্তিতে তার যেই মূল্যটি হয় সেটি। এনএসবি মানে হচ্ছে নিট সেলস ভ্যালু থেকে যদি ফ্লোটেশন কস্ট থাকে তাহলে ফ্লোটেশন কস্ট বাদ দিয়ে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে নিট সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তারপর আরবি প্লাস এনএসবি, এখানে আমাদের আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, আর এই নিচে হচ্ছে আরবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এইটার অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করে আগেরটাকে ভাগ করলে সেটাকে আবার 100 দিয়ে গুণ করতে হবে। এই অধ্যায়ে আরেকটি অঙ্ক থাকে, প্রবলেম থাকে, সেটা হচ্ছে কারেন্ট ইল্ড নির্ণয় করতে হয়। কারেন্ট ইল্ড নির্ণয় করা খুবই সহজ। সেটা কিভাবে? অ্যানুয়াল কুপনকে আমরা অ্যানুয়াল কুপন মানে হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্টকে আমরা কারেন্ট প্রাইস দিয়ে ভাগ করব, ভাগ করে এটা 100 দিয়ে গুণ করলেই কারেন্ট ইল্ডের পরিমাণ নির্ণয় করা যাবে। তো yield to maturity একটি প্রবলেম নিয়ে আলোচনা করি। Green Enterprise bonds currently sells for টাকা 1150 টাকা, have an 11% coupon interest rate and a টাকা 1000 per value, এবং এটার ভ্যালু হচ্ছে 1000 টাকা। pay interest annually, ইন্টারেস্টটা বার্ষিক পরিশোধ করা হয়, and have 18 years to maturity, এবং তার 18 বছর হবে তার ম্যাচুরিটি পিরিয়ড। ক্যালকুলেট দ্য বন্ডস কারেন্ট yield,
যেটা আমরা আগের যে সূত্রটি দেখেছিলাম কারেন্ট ইল্ড কিভাবে নির্ণয় করতে হয় সেটি। দ্বিতীয়টি হচ্ছে ক্যালকুলেট দ্য বন্ডস ইল্ড টু ম্যাচুরিটি। ওয়াই ওয়াই মানে হচ্ছে ইল্ড, টি মানে হচ্ছে টু, আর এম মানে হচ্ছে ম্যাচুরিটি। ইল্ড টু ম্যাচুরিটি এবং কারেন্ট ইল্ড এই দুটি রিকোয়ারমেন্ট এই প্রশ্নে চাওয়া হয়েছে। এই দুটি প্রশ্নের রিকোয়ারমেন্ট আমরা নির্ণয় করি। কারেন্ট ইল্ডের সূত্র হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড বাই কারেন্ট প্রাইস। অ্যানুয়াল ইন্টারেস্ট কত টাকা? অ্যানুয়াল ইন্টারেস্ট আমরা একটু খেয়াল করি। এই জায়গায় আমাদের যেই ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালুর পরিমাণ হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকার উপর কুপন রেট হচ্ছে 11%। 1000 টাকার উপর 11% কুপন রেট ধরে ইন্টারেস্টটা নির্ণয় করতে হবে। তারপর ভাগ করতে হবে কি দিয়ে? কারেন্ট প্রাইস দিয়ে। কারেন্ট প্রাইস হচ্ছে এটার কারেন্ট প্রাইস হচ্ছে 1150 টাকা। 1000 টাকার উপর যদি 11% ইন্টারেস্ট করা হয় তাহলে ইন্টারেস্ট হবে 110 টাকা। আর কারেন্ট প্রাইস হচ্ছে 1150 টাকা। এবার 110 টাকাকে যদি 1150 টাকা দিয়ে যদি ভাগ করা হয়, সেই ফলকে আবার 100 দিয়ে গুণ করলে গুণফল হবে 9.57%। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্টে ছিল ইল্ড টু ম্যাচুরিটি নির্ণয় করা। ইল্ড টু ম্যাচুরিটি সূত্র হচ্ছে আই মানে হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট, প্লাস আরভি মানে হচ্ছে রিডিমেবল ভ্যালু, মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, এনএসবি মানে হচ্ছে নিট সেলস ভ্যালু, আবার আরভি মানে রিডিমেবল ভ্যালু প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2 * 100। আরভি মানে হচ্ছে রিডিমেবল ভ্যালু। এই প্রশ্নে রিডিমেবল ভ্যালু হচ্ছে 1000 টাকা। অ্যানুয়াল ইন্টারেস্ট, যেহেতু এখানে আরবি আর হচ্ছে ফেস ভ্যালু একই, সুতরাং ফেস ভ্যালুটাই হচ্ছে আরবি। ফেস ভ্যালু 1000 টাকা। 1000 টাকার উপর যদি 11% ইন্টারেস্ট করা হয় তাহলে ইন্টারেস্টের পরিমাণ হবে 110 টাকা। নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 18 ইয়ার্স, 18 বছর। এনএসবি হচ্ছে আমাদের 1150 টাকা। যেহেতু কোনো ফ্লোটেশন কস্ট নেই, সুতরাং যেটাই সেলস ভ্যালু সেটাই হচ্ছে আমাদের এনএসবি। আর যদি ফ্লোটেশন কস্ট থাকতো তাহলে সেলস ভ্যালু থেকে আমরা ফ্লোটেশন কস্ট বাদ দিয়ে নিট সেলস ভ্যালুটা নির্ণয় করতাম। ইল্ড টু ম্যাচুরিটির এবার আমাদের কি করতে হবে? শুধুমাত্র মানগুলো বসিয়ে দিব। এই আয়ের পরিবর্তে 110 টাকা লিখবো। আরবি রিডিমেবল ভ্যালু 1000 টাকা, এখানে আমরা 1000 টাকা লিখবো। এনএসবি হচ্ছে 1150 টাকা, এখানে 1150 টাকা লিখবো। ডিভাইডেড বাই এন মানে হচ্ছে 18, আমরা এখানে 18 লিখবো। ঠিক একইভাবে নিচে আরভি 1000 টাকা লিখবো, এনএসবি 1150 টাকা লিখবো, ডিভাইডেড বাই 2 * 100। এবার এই 1000 থেকে 1150 টাকা বিয়োগ করলে বিয়োগফল হবে 150 টাকা। 150 কে আবার ভাগ করতে হবে 18 দিয়ে। 18 দিয়ে ভাগ করলে যে ভাগফল হবে সেটা হচ্ছে 8.33। যদি একটু খেয়াল করি 1150 এটা হচ্ছে মাইনাস ফিগার ছিল আর এটা ছিল প্লাস ফিগার। মাইনাস ফিগারটা বড় ছিল বিধায় এখানে কিন্তু -8.33 হবে। এবার 110 থেকে 8.33 মাইনাস করতে হবে এবং যেই বিয়োগফলটি বের হবে সেই বিয়োগফলটিকে 1075 দিয়ে ভাগ করতে হবে। যে ভাগফলটি হবে সেটিকে আবার 100 দিয়ে গুণ করে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরা প্রকাশ করলে ইল্ড টু ম্যাচুরিটি হবে 9.46%। যে প্রবলেমটি আমরা এইমাত্র সম্পূর্ণ করলাম সেই প্রবলেমের সাথে মিল রেখে একটি হোমওয়ার্ক তোমাদের জন্য থাকবে, এটা তোমরা বাসায় করার চেষ্টা করবে। এই 90% 12 years bond of টাকা 5000 has been issued at the rate 5% discount and redeemable at 3% premium. If flotation cost is 2% of face value, then calculate its approximate yield to maturity. এটা নির্ণয় করতে হবে। তো আগের প্রবলেমটি বুঝে থাকলে এই প্রবলেমটিও তোমরা বুঝতে পারবে। এখানে হচ্ছে প্রিমিয়াম দেওয়া রয়েছে, তাহলে যে ফেস ভ্যালু থাকবে সেই ফেস ভ্যালুটা এখানে বৃদ্ধি পাবে। আর ফ্লোটেশন কস্ট রয়েছে 5% ইস্যু করতে হবে। 5000 টাকার উপর 5% ইস্যু করবে, তারপর সেটা থেকে আবার সেলস ভ্যালু হবে। সেলস ভ্যালু থেকে পরবর্তীতে আবার ফ্লোটেশন কস্ট বাদ দিয়ে নিট সেলস ভ্যালু নির্ণয় করতে হবে। এটাই ছিল ইল্ড টু ম্যাচুরিটির তোমাদের জন্য হোমওয়ার্ক। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা ভালোভাবে ক্লাসটি উপভোগ করেছো শুরু থেকে শেষ পর্যন্ত। যদি ভালোভাবে উপভোগ করে থাকো তাহলে তোমরা আজকে ভ্যালুয়েশন অফ বন্ডের যেই সমস্ত প্রবলেম পরীক্ষায় আসে
সেগুলো নিয়ে আলোচনা করলাম। আর এই সমস্ত প্রবলেম যদি পরীক্ষায় আসে তোমরা অবশ্যই পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। ক্লাসটি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে করে থাকো তাহলে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে সেই হোমওয়ার্ক গুলো তোমরা বাসায় করতে পারবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।